নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা সত্যি কথা বলতে আমাদের এডুকেশনে বর্তমানে ভীষণভাবে আ গ্রহণ করা হচ্ছে, ভীষণভাবে আলোচনা করা হচ্ছে এবং আমরা মূলত এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল টেকনোলজি, এডুকেশনাল ম্যানেজমেন্ট পাশাপাশি অ্যাডাল্ট লার্নিং এবং ট্রান্সফরমেটিভ লার্নিং এবং কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ নিয়ে যারা কাজ করছি তারা প্রত্যেকে কিন্তু এই বিষয়গুলোকে ভীষণভাবে প্রাধান্য দিই, যে কারণে আমরা নতুন নতুন রিয়েলিটি যাতে কনস্ট্রাক্ট করতে পারি সেই জায়গাটা ভীষণ আমাদের গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আর কি। তো এই মতো অবস্থাতে বিভিন্ন থিওরিটিক্যাল অ্যাসপেক্টসগুলোকে ইন্টিগ্রেট করে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লাইড ওয়ার্ডস তৈরি হয় এবং যার জন্য আমাদের যে ডাইমেনশনগুলো সেই ডাইমেনশনগুলো কিন্তু মাল্টিপল এবং রিয়েলিটি ইজ মাল্টিপল আমরা বারবার বলছি, যেটা আমরা গার্ডনারের থিওরিতেও পেয়েছি যে তিনি পরবর্তীকালে যেটা পার্সপেক্টিভ হিসেবে মাল্টিপল ইন্টেলিজেন্সকে অ্যাপ্লাই করছেন প্রত্যেকটা পার্সপেক্টিভ হিসেবে আলাদা আলাদা করে এবং বলছেন যে মাল্টিপল ওয়েজ অফ আন্ডারস্ট্যান্ডিং, যে একটা মানুষের আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু লিনিয়ার হতে পারে না, সেই একটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মাল্টিপল পার্সপেক্টিভে হতে পারে এবং আমরা যেটা বলতে পারি যে আন্ডারস্ট্যান্ডিংগুলো কিন্তু বেসড অন আওয়ার ডায়নামিক ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, মানে আমাদের প্রত্যেকের মস্তিষ্কে কিন্তু 7 থেকে 8 ধরনের কম্পিউটার কি 11 ধরনের কম্পিউটার কিন্তু রয়েছে, মানে 5 থেকে 7 রকমের কম্পিউটার রয়েছে, যে কম্পিউটারের মধ্যে আমরা 5 থেকে 7 রকম কি 10 রকমভাবে আলাদা আলাদা করে প্রত্যেকের এবিলিটির বেসিসে তারা প্রত্যেকে তাদের মতো করে কিন্তু ইনফরমেশন প্রসেস করতে পারে এবং এই জিনিসটা কিন্তু আমাদের 21st সেঞ্চুরিতে ভীষণভাবেই কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং 2020 সালে আমরা যখন পোস্ট ডিজিটাল ফিল্ডে চলে এলাম, আমার লার্নিং সায়েন্সের বইতে এই বিষয়ে খুব গভীরভাবে আমি লিখেছি যে 2020 সালের পরবর্তী সময় মানে পোস্ট কোভিড যে সিনারিও, পোস্ট কোভিড সিনারিওতে কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু যে বিষয়টা এসে ইনফ্লুয়েন্স করা শুরু করলো সেটা হচ্ছে পোস্ট ডিজিটাল পেডাগজি, অর্থাৎ এই যে ডিজিটালাইজেশন বা কানেকটিভ যে নোশনস, অর্থাৎ কানেকটিভিজম বা ডিজিটালাইজেশন বা ইউবিকিউটি, সেই পার্সপেক্টিভটা কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু মানুষের একেবারে দৈনন্দিন কাজকর্মের মধ্যে যুক্ত হয়ে গেল এবং সামগ্রিকভাবে উইদাউট এনি ডিভাইস অ্যান্ড হিউম্যান এবিলিটি যে বাইনারি, সেই বাইনারি কিন্তু আর থাকছে না। কাজেই সেই জায়গা থেকে এই যে পোস্ট ডিজিটাল যে সিনারিও, সেই পোস্ট ডিজিটাল সিনারিওতে গিয়ে আমাদের যে রিফ্লেকশানের যে কনসেপ্ট, সেই রিফ্লেকশানের কনসেপ্টটাও কিন্তু আরও ডায়নামিক হয়ে যাচ্ছে এবং সেইখানে আমরা বলছি যে রিফ্লেকটিভ টু পোস্ট রিফ্লেকটিভ ফেজ, যেইখানে কিন্তু আমরা সামগ্রিকভাবে জ্ঞানের উৎসগুলোকে নিয়ে চিন্তা করব, জ্ঞানের ভাবনা, জ্ঞানের যে ভাবনা মানে জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে ভাবনা চিন্তাগুলো কার্যকরী হচ্ছে, মানে কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে অ্যাকিউমুলেটেড প্রসেসগুলো, যে মেন্টাল মডেলসগুলো কার্যকরী হচ্ছে সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করা শুরু করবো। এই মতো অবস্থাতেই যখনই নলেজের বিষয়টা আসছে, কাজে নলেজটা কিন্তু বর্তমানে আমাদের যদি পোস্ট কোয়ালিটেটিভ সিনারিওতে যদি আমরা চিন্তা করে থাকি বা চিন্তা করি, তাহলে সেই বিষয়টা কিন্তু মূলত রেজম্যাটিক, অর্থাৎ একটা রুট, সেই রুটের যেভাবে ডালপালা শাখা প্রশাখা ছড়িয়ে যায়, জ্ঞানটাও কিন্তু অনেকটা সেরকম, জ্ঞানের শাখা প্রশাখা উপশাখার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে কিন্তু জ্ঞানের যে ফাউন্ডেশন সেটা একটা জায়গাতেই রয়েছে। যে গাছ যত বেশি ছড়াতে পারছে সেই গাছ তত বড় হচ্ছে, ঠিক নলেজটাও কিন্তু একই, নলেজের এক্সপ্যানশন, এক্সপ্লোরেশন, সেই জায়গার ফাউন্ডেশন একটাই এবং সামগ্রিকভাবে নলেজের এক্সপ্লোরেশন বা এক্সপ্যানশনটাই আমাদের প্রয়োজন, সেটা যেন এক্সপ্লয়েটেশন না হয়ে যায়, সেই জায়গাটা ভীষণভাবে এখানে আমাদের বলা হচ্ছে। কাজে এই জায়গাটা কিন্তু সামগ্রিকভাবে যে আলোচনাটার কেন্দ্রে আমরা ব্যাপারটাকে নিয়ে আসার চেষ্টা করছি সেটা কিন্তু মূলত হচ্ছে যে আমাদের নলেজ কনস্ট্রাকশন, কমপ্লেক্সিটি থিওরিজ, অ্যাক্টিভিটি থিওরিজ, রিলেশনাল ডোমেন্স এবং সামগ্রিকভাবে হচ্ছে আমরা যেটা বলতে পারি যে অ্যাপ্লাইড এপিস্টেমোলজির পার্সপেক্টিভ। কারণ আমরা জানি যে আমরা যদি ট্রাইপার্টাইট মডেলটার কথা চিন্তা করি, যে আমাদের কগনিশন, মেটাকগনিশন অ্যান্ড এপিস্টেমিক কগনিশন, এবং এখন কিন্তু বর্তমানে আমি যে কগনিশনটাকে ভীষণভাবে কনসিডার করবার চেষ্টা করি দ্যাট ইজ ট্রান্সফরমেটিভ কগনিশন। অন্তত আমাদের ইকুইটি এথিক্স এজ যখন আমাদের ভাবনা চিন্তার মধ্যে চলে এলো, তখন কিন্তু এই যে ট্রান্সফরমেটিভ ওরিয়েন্টেশন এবং মূলত ক্রিটিক্যাল থিওরি আসার পরে
এই ট্রান্সফরমেটিভ ফেজটা কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে ভীষণভাবে কার্যকরী হওয়া শুরু হলো আর কি। তো এমতো অবস্থাতে আমাদের একটি থিওরির কথা ভীষণভাবে আলোচনা করতে হয়, একটি থিওরির কথা ভীষণভাবে বলতে হয়, সেটা হচ্ছে রবার্ট কিগান এর কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টাল থিওরি বা কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট থিওরি। এই থিওরিটা কিন্তু বিশেষ করে আমরা নলেজ কমপ্লেক্সিটির যে এক্সপ্যানশন সেই জায়গাটা বুঝতে কিন্তু আমাদের সহায়তা করে আর কি। এই নলেজ কমপ্লেক্সিটি বুঝতে গিয়ে যাওয়ার ক্ষেত্রে বা নলেজ কমপ্লেক্সিটিটাকে বোঝার ক্ষেত্রে আমরা কিন্তু আর একটা ট্যাক্সোনমির উদ্রেক আগে করেছিলাম। সেটা হচ্ছে একটা ট্যাক্সোনমি পড়েছিলাম, দ্যাট ইজ বিগস অ্যান্ড কলিন্সের আমাদের যেটা সোলো ট্যাক্সোনমি, স্ট্রাকচার অফ অবজার্ভ লার্নিং আউটকাম। তো সেই থিওরির মতনই অনেকটা, সেই থিওরির মতনই এবং সেই থিওরিতে আমরা যেটা বলেছিলাম, সেই থিওরিতে আমরা যেটা দেখেছিলাম যে চার পাঁচটা স্টেপে মধ্যে দিয়ে যে প্রিস্ট্রাকচারাল, ইউনিস্ট্রাকচারাল, মাল্টিস্ট্রাকচারাল, রিলেশনাল, এক্সটেন্ডেড, অ্যাবস্ট্র্যাক্ট, এই কতগুলো স্টেজের মধ্যে দিয়ে আমরা লাস্টে গিয়ে নলেজটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। একদম নলেজটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছি এবং আউটকাম বেসড ট্যাক্সোনমি হিসেবে আমরা এটাকে আলোচনা করছি। কিন্তু এইটা কিন্তু বেসড অন কগনিটিভ ডোমেন, মানে কগনিটিভ পার্সপেক্টিভকে যখন এমফ্যাসিস করে আমরা যখন ট্যাক্সোনমিগুলোকে ভাবছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ ট্যাক্সোনমি হচ্ছে কিন্তু এই সোলো ট্যাক্সোনমি। কিন্তু যখন 1950s পরে, ওটা যদিও 1980 সালে, কগনিশন, এফেকশন, ইন্টারাকশন যখন শুরু হলো আর কি, মানে কগনিটিভ পার্সপেক্টিভকে একা কনসিডার করা যাবে না, তার সাথে অ্যাফেক্টিভ ডোমেনকেও আনতে হবে এবং বিভিন্ন কনসেপ্টগুলো তৈরি হওয়া শুরু হলো, যার মধ্যে একটা হচ্ছে আমাদের রবার্ট এম গ্যানের যে 5 টাইপস অফ লার্নিং আউটকাম, যেখানে কিন্তু অ্যাটিটিউড, মোটর স্কিলটাকে ইনক্লুড করা হচ্ছে কগনিটিভ পার্সপেক্টিভের সাথে, সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে আলোচনা করা শুরু হলো এবং তারপরে ফিঙ্কস ট্যাক্সোনমি আমরা এলাম। এরকমই রবার্ট কিগানের কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টাল থিওরি, যেখানে আমরা নলেজ কমপ্লেক্সিটিকে ভীষণভাবে আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ ডেভেলপমেন্টাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা কীভাবে নলেজ কনস্ট্রাক্ট করছি বা আমাদের কগনিশন, অ্যাফেকশনের যে মেন্টাল মডেলসগুলো আমরা কীভাবে তৈরি করছি, সেই জায়গাটা দেখার কি, অর্থাৎ বিভিন্ন পদ্ধতি পন্থার মধ্যে দিয়ে একটা স্টেপ বাই স্টেপ, একটা সিস্টেমেটিক্যালি, একটা সায়েন্টিফিক্যালি আমরা কীভাবে ওপর থেকে নিচ অবধি নামছি এবং কমপ্লেক্সিটি বা ডেপটাকে কীভাবে আমরা বাড়াচ্ছি। তাই প্রথমে যেটা ছিল, দ্যাট ইজ মানে কতগুলো মাইন্ডের কথা বলা হয়েছে, এটা আবার মাইন্ড ব্যবহার কিন্তু আবার আর একটা থিওরিতেও করা হয়েছিল, গার্ডনার্স 5 মাইন্ডস ফর দ্য ফিউচার। তো এখানেও সেই একই রকম মাইন্ড কথাটা ব্যবহার করা হচ্ছে, সেখানে কতগুলো স্টেপে, দ্যাট ইজ ফার্স্ট হচ্ছে ইম্পালসিভ মাইন্ড, তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মাইন্ড, তারপরে হচ্ছে সোশ্যালাইজড মাইন্ড, তারপর হচ্ছে সেলফ অথারিং মাইন্ড, তারপর হচ্ছে সেলফ ট্রান্সফর্মিং মাইন্ড। তো এই ডাইমেনশনটা এখানে আমরা ব্যবহার করছি এবং এই ডাইমেনশনটা ব্যবহার করে কিন্তু আমরা এই পার্সপেক্টিভটাকে আইডেন্টিফাই করা করছি। মানে ফার্স্ট হচ্ছে যেটা, যখন আমরা একেবারে ইনিশিয়াল লেভেলে থাকছি, তখন সিঙ্গেল পয়েন্ট কোনো একটা বিষয়, সিঙ্গেল কোনো একটা কম্পোনেন্টকে ইম্পালসিভ মাইন্ডের ক্ষেত্রে রিফ্লেক্স অ্যাকশানের মধ্যে দিয়ে, অর্থাৎ আমাদের রিফ্লেক্সটা সেই সময়ে কার্যকরী থাকছে বেশি, সেই রিফ্লেক্সের সহায়তা নিয়ে আমরা প্রথমে কিন্তু আমাদের একটা সিঙ্গেল পয়েন্টকে বোঝবার চেষ্টা করছি, অর্থাৎ মাল্টিপল কোনো ওয়ার্ডস তৈরি হচ্ছে না, একটা লিনিয়ার ওয়ার্ডস তৈরি হচ্ছে, একটা মোনার্ড কম্পোনেন্ট তৈরি হচ্ছে এবং সেই মোনার্ড কম্পোনেন্টটাকে বোঝার ক্ষেত্রে আমাদের প্রথম যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ এই আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের যে কগনিটিভ স্ট্রাকচার, কগনিটিভ অ্যাফেক্টিভ স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ইম্পালসিভ মাইন্ড। ইম্পালসিভ কথাটার সাথে কিন্তু যেটাই একদম চলে আসে সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশনস। কারণ আমরা জানি যে আমাদের লার্নিং স্টাইলে যে আমরা পড়েছিলাম যে ইম্পালসিভ অ্যান্ড রিফ্লেক্টিভ, ইম্পালসিভ মানে কিন্তু সে খুব সাডেন স্পন্টেনিয়াস অ্যাকশনস করবে, এবং রিফ্লেক্সিভ কেন বলা হচ্ছে, ধরা যাক সে কিছু শিখে করছে না, তার সহজাত ক্ষমতা, সহজাত এবিলিটি, সহজাত তার কার্যকারিতা, সেইগুলোকে সে অ্যাপ্লাই করার চেষ্টা করছে। তারপরে ইনস্ট্রুমেন্টাল মাইন্ড, ইনস্ট্রুমেন্টাল মাইন্ডের ক্ষেত্রে তার কিন্তু
যেটা দ্বিতীয় ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে যে সেইখানে কিন্তু মূলত ইনস্ট্রুমেন্টাল মাইন্ডে মানে প্রথমটা হচ্ছে 0 থেকে 6 বছর, তারপরে 6 বছরের পরবর্তীকালে মানে 6 বছরের থেকে তার যে অ্যাডলসেন্স পর্যন্ত তার যে অবস্থাটা থাকছে সেটাকে আমরা বলছি ইনস্ট্রুমেন্টাল মাইন্ড মানে যে এইখানে বলা হচ্ছে যে সে কিন্তু একটা পারসেপশন তার তৈরি হবে যে কোনো কিছু, অর্থাৎ তার যে ধীরে ধীরে তার রিফ্লেক্স অ্যাকশানের থেকে কিন্তু ধীরে ধীরে সে কিন্তু ট্রান্সফার্ড হবে টুয়ার্ডস এ পারসেপচুয়াল এবিলিটি বা পারসেপশনটা শুরু হচ্ছে, অর্থাৎ কগনিটিভ প্রসেসটা মানে ধীরে ধীরে কিন্তু ইনিশিয়েটেড হচ্ছে, ধীরে ধীরে কিন্তু এমফাসাইজড হচ্ছে, যেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা বলে আমরা মনে করি। নেক্সট হচ্ছে আমাদের যেটা ইনস্ট্রুমেন্টাল মাইন্ডের পরবর্তী ক্ষেত্রে যেটা হচ্ছে সোশ্যালাইজড মাইন্ড কিন্তু আমাদের লেট অ্যাডলসেন্স পিরিয়ড সেই সময়টায় থাকছে, এবং সেই সময় কিন্তু আমরা দেখছি যে সেই সময় একটা ইন্টারেস্টের জায়গাটা সাংঘাতিকভাবে চলে এসেছে, সোশ্যাল ইন্টারাকশানের ভূমিকাটা সেইখানে কিন্তু আমাদের কনসেপচুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা কিন্তু কার্যকরী হচ্ছে। এটা নিড বেসড যে ডেভেলপমেন্ট, পাশাপাশি যেটা আমাদের ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়া, ইন্টারেস্টকে কার্যকরী করার যে বিষয়টা সেটাও কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে আর কি। নেক্সট যে জায়গাটা আমরা আসবো সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মাইন্ডের পরে হচ্ছে এই সোশ্যালাইজড মাইন্ড বললাম। সোশ্যালাইজড মাইন্ডের পরে যেটা আসবে দ্যাট ইজ সেলফ অথারিং মাইন্ড। এখানে কিন্তু ধীরে ধীরে কগনিটিভ পোটেনশিয়ালসগুলোতে নলেজ কনস্ট্রাকশন, সেন্স মেকিং এগুলো কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে, সে কিন্তু ধীরে ধীরে ওপিনিয়নগুলোকে কার্যকরী করা শুরু করছে। এটা 40 বছর মানে লেট অ্যাডলসেন্স টু 40 ইয়ার্স এই সময় অবধি চলবে, এবং ধীরে ধীরে সে তার কিন্তু যে কনসেপচুয়ালাইজেশনস, নলেজ কনস্ট্রাকশন এবং ধীরে ধীরে তার যে এপিস্টেমিক আর্টিফ্যাক্ট মানে একটা বাড়ি তৈরি করার ক্ষেত্রে যেরকম ইটের প্রয়োজন, বিভিন্ন ধরনের কম্পোনেন্টসের প্রয়োজন, সেগুলোকে আমরা বলি যে আর্টিফ্যাক্ট ফর হোম, মানে ফিজিক্যাল হোম বলতে পারি, বা আর্টিফ্যাক্টস ফর ফিজিক্যাল কনস্ট্রাকশন। কিন্তু নলেজের ক্ষেত্রে আর্টিফ্যাক্ট হচ্ছে কিন্তু বেসিক্যালি আমাদের এই যে কগনিটিভ কম্পোনেন্টসগুলো, যেটাকে আমরা বলি এপিস্টেমিক আর্টিফ্যাক্টস। অর্থাৎ এপিস্টেমিক আর্টিফ্যাক্টগুলোকে কিন্তু ধীরে ধীরে ইনিশিয়েট করা কিন্তু শুরু হচ্ছে এই সময় থেকে, এবং এর পরবর্তীকালে যেটা আছে দ্যাট ইজ সেলফ ট্রান্সফর্মিং মাইন্ড কিন্তু এখানে ট্রান্সফরমেশনাল লার্নিং। এই ট্রান্সফরমেশনাল লার্নিংয়ের ক্ষেত্রে আমরা এখানে সেই ব্যক্তির যে আইডিওলজি, সেই ব্যক্তির যে ইকুইপোটেন্সি, সেই ব্যক্তির যে এনিগম্যাটিক এপিটমস টুয়ার্ডস দ্য আইডিয়া, টুয়ার্ডস দ্য রিয়েলিটি, সেই জায়গাটা কিন্তু তার তৈরি হচ্ছে, অর্থাৎ তার একটা নিজস্ব আইডিওলজি তৈরি হচ্ছে, তার একটা নিজস্ব কনসেপচুয়ালাইজেশন তৈরি হচ্ছে, এবং সে কিন্তু নিজের ওপিনিয়নটা সামগ্রিকভাবে সেখানে রাখতে পারছে লেট 40s, সেটা 30 to 40s। তো এই জায়গাটা অর্থাৎ প্রথমে যেটা থাকছে সিঙ্গেল পয়েন্টের পরবর্তীকালে যখন মানে একদমই যখন ইম্পালসিভ মাইন্ডের ক্ষেত্রে সিঙ্গেল পয়েন্ট যে কনসেপ্ট অ্যানালিসিস বা সিঙ্গেল পয়েন্টের ক্ষেত্রে তার যে এমফাসাইজিং ফ্যাক্টরটা সেখান থেকে চলে এসছে, সেই পয়েন্টগুলোকে ক্যাটাগরাইজ করার চেষ্টা করছে ইনস্ট্রুমেন্টাল মাইন্ডে। তারপরে সেই ক্যাটাগরাইজেশানগুলোর মধ্যে মানে একটা ক্যাটাগরির সাথে আর একটা ক্যাটাগরিকে ডিফারেন্সিয়েট করতে পারছে, তার মধ্যে রিলেটেডনেস তৈরি করতে পারছে, সেটা হচ্ছে একেবারে সোশ্যালাইজড মাইন্ডে। তারপরে সেই ক্যাটাগরিগুলো থেকে একটা সিস্টেম ডেভেলপ করতে পারছে তার পরবর্তী ক্ষেত্রে সোশ্যালাইজড মাইন্ডের পরে সেলফ অথারিং মাইন্ডে, এবং সেই সিস্টেম টু সিস্টেম একাধিক সিস্টেমকে সে রিলেট করতে পারছে কিন্তু একেবারে সেলফ ট্রান্সফর্মিং মাইন্ডে। সুতরাং এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে রবার্ট কিগান এর কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টাল থিওরি, যেটা কিন্তু সামগ্রিকভাবে আমাদের যে রিফ্লেকটিভ পার্সপেক্টিভ সেখানে কিন্তু ভীষণভাবেই আর কি যায়। তো মূলত যারা আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, কাজেই তাদের রবার্ট কিগান পড়া উচিত, এবং কন্টেম্পোরারি লার্নিং থিওরিজের ক্ষেত্রে আমাদের যে কমপ্লেক্সিটিগুলোকে আরও বোঝার জন্য এই থিওরিগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে বলে আমার মনে হয়। ধন্যবাদ, আজকে এটুকুই বললাম। একটু
পরবর্তীকালে আমরা আবার আসবো এবং আমরা অবশ্যই একটু ভাববার চেষ্টা করব যে আরও কত গভীরে আমরা যেতে পারি আর কি। ধন্যবাদ।